আসসালামু আলাইকুম। রেডিও নলতার বিকালের সংবাদে সবাইকে শুভেচ্ছা। আজ বুধবার 17 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 2 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 24 রবিউল আওয়াল 1447 হিজরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রায় 3 ঘণ্টা পর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বললেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত। রোজার আগে নির্বাচন দিয়ে আগের কাজে ফিরে যাব প্রধান উপদেষ্টা। 21 কোটি টাকা ঋণ জালিয়াতি, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 25 জনের বিরুদ্ধে মামলা। ইয়েমেনে ইসরায়েলের ধারাবাহিক হামলা, নিহত বহু বেসামরিক নাগরিক। নেপালে নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেএনজি। আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এর আশায় বাংলাদেশ। সবশেষে থাকছে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রথমেই জাতীয় সংবাদ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় একথা জানান তিনি। প্রায় 3 ঘণ্টা পর তেজগাঁওয়ে 7 রাস্তা মোড়ের অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। দুপুর 2টার দিকে সড়কটি ছাড়েন তারা। তবে সড়ক ছাড়ার আগে এক ব্রিফিংয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশের সকল পলিটেকনিক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, 10ম গ্রেড নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা তা মানবে না। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে কর্মসূচি ঘোষণা করার পর ধীরে ধীরে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান। এর আগে বুধবার সকাল থেকেই তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে জড়ো হতে থাকেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সকাল 11টার দিকে সড়কটি অবরোধ করেন তারা। অবরোধের ফলে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়, ফলে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়ে। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার। আজ দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে এক আলোচনায় একথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। এ সময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা নয়, বরং এটি রাজনৈতিক, সামরিক ও ভূ রাজনৈতিক সমস্যা। তাই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বরিশালে আলোচিত 17 বিয়ের ঘটনায় অবশেষে পদক্ষেপ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে জারি হওয়া এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্বভার দেওয়া হয়েছে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা উপবন সংরক্ষক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান মিয়াকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েছেন বা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠান চালু ও চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 2% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছে। এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ 10 বছর।
ঋণ নিয়মিত হলে শুরুতে 2 বছর ঋণ পরিশোধে বাড়তি সুবিধা দেওয়া হবে। এই সুবিধা পেতে চাইলে চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 21 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 25 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে, মামলার অন্য আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, মডেল ট্রেডিং এর মালিক ও আরামিটের জুনিয়র অফিসার মোহাম্মদ মিসবাউল আলম, হিসাব খোলার পরিচয় দানকারী মোহাম্মদ মামুনুর রশিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক ইউনুস আহমদ সহ আরও অনেকে। এবারে স্থানীয় সংবাদ। শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো জানাচ্ছেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন। শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, বাংলাদেশ সেনাবাহিনীর কালীগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন সাদমান সাকিব, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আজম মনির সহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদক বৃন্দ। জানা যায় শ্যামনগর উপজেলায় 70টি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবাই আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। আশাশুনি আনুলিয়া ইউনিয়নে পানি ব্যবস্থাপনা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আরো জানাচ্ছেন আশাশুনি থেকে রফিকুল ইসলাম। আশাশুনি আনুলিয়া ইউনিয়নে পানি ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত। আজ সকাল 10টায় আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আনুলিয়া সাইক্লোন শেল্টারে জিসিএ প্রকল্পের আয়োজনে 4 নম্বর ওয়ার্ডে পানি ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পানির ট্যাঙ্কি পরিষ্কার, রক্ষণাবেক্ষণ এছাড়া আরও অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোসাম্মদ আকলিমা খাতুন, ওয়ার্ড ফ্যাসিলিটার মোসাম্মদ রেখা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মাসুম বিল্লাহ। আশাশুনি আনুলিয়া ইউনিয়ন থেকে রফিকুল ইসলাম, রেডিও নলতা। সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষক আমিনুর রহমান। এ বিষয়ে আরো জানাচ্ছেন শ্যামনগর থেকে রণজিৎ বর্মন। প্রাথমিক শিক্ষা পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষক আমিনুর রহমান। উপজেলা সদরের 13 নম্বর হাইবাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তিনি কর্মরত আছেন। তিনি শ্যামনগর উপজেলার আটিলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আতিয়ার রহমানের পুত্র। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞান বিষয়ে অনার্স মাস্টার্স সমাপ্ত করেছেন। জানা যায় শিক্ষা জীবনে তিনি সকল শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন। গুণী শিক্ষক বাছাই 2025-এ 100 নম্বরের বিভিন্ন প্রশ্নপত্রের মধ্যে তিনি 94 নম্বর পেয়েছেন।
2014 সালের 26 নভেম্বর গাবুরা ইউপির 51 নম্বর দিলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের প্রথম শুরু করেন। পরবর্তীতে বদলি হয়ে 2016 সালের 1 এপ্রিল 13 নম্বর হাইবাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে অদ্যাবধি কর্মরত আছেন। তিনি কাব স্কাউট ইউনিট লিডার, কোভিডকালীন সময়ে বাংলা বিষয়ের মাস্টার ট্রেনার, মূল্যায়ন বিষয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন, মুক্ত পাঠের প্রশিক্ষণার্থী, শিক্ষক বাতায়নের কন্টেন্ট ক্রিয়েটর, এছাড়া সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। আমিনুর রহমান জেলা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন, উপজেলা শিক্ষা অফিসার নামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মণ্ডল, হাইবাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাবলু সহ অন্যান্যরা অভিনন্দন জ্ঞাপন করেছেন। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছে আমি জানাতুল ফেরদৌস। এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক। ইউরোপীয় কমিশনের ফরেন পলিসি চিফ কাজা কালস জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে 37% বাণিজ্যে নিষেধাজ্ঞার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যের সেই অংশকে লক্ষ্য করা যা প্রেফারেন্সিয়াল ট্রেড পার্টনার হিসেবে বিবেচিত। তিনি জানিয়েছেন, 2024 সালে মোট 42.6 বিলিয়ন ইউরোর বাণিজ্যের প্রায় 37% এই অংশের মধ্যে পড়ে। কালস বলেন, যদি এটি অনুমোদিত হয় তবে এটি ইসরায়েলের জন্য বড় ক্ষতির কারণ হবে। তবে এই পদক্ষেপের জন্য ইইউ এর সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন, যা সহজ হবে না বলে তিনি স্বীকার করেছেন। ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী হুদায়দা বন্দরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, হামলাগুলো হুতিদের সামরিক কার্যক্রমের জবাবে চালানো হয়েছে। তবে এসব হামলায় ডজন ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওপর এককভাবে নির্ভরশীল না হয়ে এবার মুসলিম প্রধান এবং আরব দেশগুলোকে নিয়ে সম্মিলিত বাহিনী গড়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তানের খুবই বড় এবং কার্যকর সশস্ত্র বাহিনী রয়েছে, যারা প্রথাগত যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রমাণিত করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে যদি জাতিসংঘের বাইরে কোনো ঐক্যবদ্ধ বাহিনী গড়া হয় তাহলে পাকিস্তান তাতে অংশ নেবে কিনা সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে ইসহাক দার এমন মন্তব্য করেছেন। নেপালের প্রধানমন্ত্রী কার্যালয় বালুবাটারে গত রোববার গভীর রাতে উত্তেজনা দেখা দিয়েছে। হামি নেপাল গোষ্ঠীর নেতা সুদান গুরুং ও তার সমর্থকরা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। মাত্র 2 দিন আগে শপথ নেওয়া সুশীলা কার্কিকে জেনজি প্রজন্মের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছিল। তাদের প্রধান দাবি, প্রধানমন্ত্রী 3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী নিয়োগ দিয়েছেন তাদের পরামর্শ না নিয়ে, যা হামি নেপালের বিরোধিতা করেছে। নতুন মন্ত্রীরা হলেন গৃহমন্ত্রী ওম প্রকাশ আর্জল, অর্থমন্ত্রী রমেশ্বর খানাল এবং শক্তিমন্ত্রী কুলমান ঘিসিং। বেলারুশের সঙ্গে রাশিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া। জাপাদ নামে সামরিক মহড়ায় বারেন্টস সাগরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিবেশী ন্যাটো মিত্ররা 5 দিনের যুদ্ধ মহড়া শেষ করেছে। ওই মহড়ায় তাদের শক্তি প্রদর্শন করে তারা। এর মধ্যে পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করা হয় বলে রাশিয়ার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে সামরিক জোট ন্যাটো ও জোটের দেশগুলির সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় রাশিয়ার। এবারে খেলার সংবাদ। প্রথমেই ক্রিকেট। বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে সুপার 4-এর আশা টিকিয়ে রাখল বাংলাদেশ। পরদে উত্তেজনার ম্যাচে 19তম ওভারে মুস্তাফিজুর রহমান জোড়া শিকার করে টাইগারদের জয় পাকাপোক্ত করেন। যদিও শেষ দিকে তাসকিন আহমেদের ছন্ন ছাড়া বোলিং কিছুটা শঙ্কা তৈরি করেছিল। আবুধাবিতে গতকাল আফগানদের 8 রানের ব্যবধানে হারালো লাল সবুজরা। 155 রান তাড়া করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 146 রানে থামে রশিদের দল।
28 রান খরচায় টাইগারদের পক্ষে সর্বোচ্চ 3 উইকেট নেন মুস্তাফিজ। দারুণ বোলিংয়ে 1 মেডেন সহ মাত্র 11 রান খরচায় 2 উইকেট নেন স্পিনার নাসুম আহমেদ। আজ এশিয়া কাপ রাত 8:30 সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এবারে ফুটবল। ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তরুণ ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মার্সের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন 18 বছর বয়সী এই তরুণ। তাতেই বনে যান রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ ফুটবলার, যিনি শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন। নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মঙ্গলবার ফরাসি ক্লাব মার্সেইয়ের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচটি 2-1 গোলে জয় পায় রিয়াল। তার আগে শুরুর একাদশে জায়গা করে নিয়েই ইতিহাসের পাতায় নাম লেখান ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। এবারে আবহাওয়া বার্তা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও অনলাইন থেকে প্রাপ্ত তথ্যে জানানো যাচ্ছে যে সাতক্ষীরা জেলাতে আজ দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, রাতের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের বেলা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 9 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের বেলা দক্ষিণ দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ দিনের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ 83%। রাতের বেলায় বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সূর্যোদয় হয়েছিল ভোর 5:51 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:06। শেষ হলো রেডিও নলতার বিকালের সংবাদ। এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুল ফেরদৌস। সংবাদ প্রযোজনায় ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, তথ্য সমন্বয়ে আব্দুল সালাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতার সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। বাংলাদেশ চিরজীবী হোক।